আজকে আমরা আলোচনা করব স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা লিখিনি, কিন্তু লিখেছি কলিকাতা বিশ্ববিদ্যালয়। কারণ হচ্ছে যে সময় এই কমিশনটা গঠিত হয়েছে তখন কিন্তু ক্যালকাটা ছিল, কলকাতা আজকের নয়, ঠিক আছে? এই জন্য বাংলায় বলো তো কলিকাতা, সেই জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যাডলার কমিশন। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এসএলএসসি এডুকেশন বিষয়। ইম্পর্টেন্ট এই কারণেই, এই প্রথম কমিশন ভারতের দেখেছি আমরা হান্টার কমিশন, কিন্তু উচ্চ শিক্ষার প্রসারে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসারে যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য এই কমিশন গঠিত হয়েছিল, কিন্তু কমিশন শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ না থেকে তার সদস্যরা ভারতবর্ষের যে কটি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান ছিল সেখানে ঘুরে একটা সার্বিক প্রতিবেদনী তৈরি করেছিলেন। এবার আগে পটভূমিটা জানবো আমরা, কেন স্যাডলার কমিশন, কি উদ্দেশ্য, মানে কোন প্রেক্ষিতে তৈরি হলো। প্রথমত যখন কার জন্য শিক্ষানীতি 1902 সালে প্রকাশিত হলো, তা নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন মহলে একটা ক্ষোভ বিক্ষোভ ছিলই, তার আগের প্রেক্ষাপটে আমি আর যাচ্ছি না। অন্যদিকে তখন জাতীয়তাবাদে একটা উদ্বুদ্ধ একটা জাতীয় শিক্ষা আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে সারা দেশ জুড়ে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ যার কেন্দ্রে ছিল। ফলে এই দুইয়ের দ্বন্দ্বেই শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের যাই হোক মোটামুটি করে এগিয়ে চলছিল। এইরকম একটা সময় 1910 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের রিফর্ম বা সংস্কার করা হয়। কত সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংস্কার হলো? 1910 সালে। তখন স্বাভাবিকভাবে এদেশে যারা শিক্ষা অনুরাগী মানুষ তারাও কিন্তু, কারণ লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণেই জানি, আমরা আগের ওটাই বলেছিলাম, কলকাতা বা কলিকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে। কারণ এই বিশ্ববিদ্যালয় ছিল কি শুধুমাত্র সার্টিফিকেট প্রদান, কোনো টিচিং ইউনিভার্সিটি বা লার্নিং ইউনিভার্সিটি নয়, এখানে শেখানো গবেষণার সুযোগ ছিল না, শুধুমাত্র সার্টিফিকেট প্রদান। এটা একটা হেড অফিস মতন। সমস্ত কলেজ, এবং কলেজ বলতে তখন কিন্তু মাধ্যমিক শিক্ষাও কলেজের আন্ডারের মধ্যে ছিল, বিশেষ করে 11-12 যে ক্লাসটা, সেটাও আমরা আসছি পরে। এবার সে সংস্কার হলো, স্বাভাবিকভাবে এই দেশে তখন একটা শিক্ষা সংস্কারের আওয়াজ উঠতে থাকলো। তখন 1913 সালে একটা শিক্ষা সংস্কারের তোমার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কারের একটা সরকারি প্রস্তাব গ্রহণ করা হয়, এবং সেখানে একটা জিনিস স্বীকার করা হয় যে এত বড় দেশে সেই সময় ভারতবর্ষে মাত্র 5টি ইউনিভার্সিটি ছিল, আর 185 হচ্ছে তোমার কলেজ ছিল, ঠিক আছে? এই 5টা ইউনিভার্সিটি আর 185টি মাত্র কলেজ ভারতবর্ষের মতন এত বড় একটি দেশে কখনোই তোমার যে সফলভাবে উচ্চ শিক্ষার চাহিদা মেটাতে পারে না, এটা কিন্তু স্বীকার করা হলো। এবং এই সময় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং এগুলোর উন্নতির একটা উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু যেটা সিদ্ধান্ত সরকারি স্তরে যে আমরা নিজেরা করবো না, তাহলে কে করবে? বলছে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, তারা যে সুপারিশ করবে সেই সুপারিশেই কিন্তু আমাদের এই কত বিশ্ববিদ্যালয় কত কলেজ তৈরি করতে হবে বা তাদের কি উন্নতি করতে হবে সেই সিদ্ধান্তে আসা হবে। একটা বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করা হয়। কিন্তু ভারতবর্ষের দুর্ভাগ্য বা বিশ্বের দুর্ভাগ্য, ঠিক তারপরে আমরা জানি 1913 থেকে 17 কি হয়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাই তো? সম্ভবত 1913 থেকে 17ই তো এই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, এবং প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি ব্রিটেন বা ইংল্যান্ড কিন্তু প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে, খুব স্বাভাবিকভাবে, সেই ইতিহাস আমরা নিশ্চয়ই যাব না। ফলে এটা তখনকার মতন চাপা পড়ে যায়, বিশ্বযুদ্ধটাই আমরা জানি প্রায়োরিটি পাওয়াটাই হয়তো সে সময় স্বাভাবিক, এইটা স্তীমিত মানে চাপা পড়ে যায়। কিন্তু 1917 সাল নাগাদ মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু আস্তে আস্তে থেমে যেতে থাকে, বিভিন্ন ফ্রন্টে যে যুদ্ধগুলো চলছিল আস্তে আস্তে সন্ধিতে আসে, আমরা জানি যুদ্ধটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হলে তখন আবার কিন্তু আমাদের জাতীয় শিক্ষা আন্দোলনকারী যারা শিক্ষিত যারা মানুষ, এখানকার শিক্ষা অনুরাগী মানুষ, তারা কিন্তু আবার সরকারের কাছে, ব্রিটিশ শাসকের কাছে চাপ দিতে থাকে শিক্ষার সংস্কার কি হবে। এ সময় ব্রিটিশ সরকার প্রথমে, এই যে বললাম 1910 সালে কি হয়েছিল, 1910 লন্ডন বিশ্ববিদ্যালয়ের তোমার যে সংস্কার হয়েছিল, কার নেতৃত্বে জানো তো? লর্ড হলডন বলে একজন ছিলেন। হলডন, এই হলডন ছিলেন এই কমিটির বা তোমার যে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংস্কারের হেড। হলডন, ব্রিটিশ সরকার চাইলো এই হলডনকেই দায়িত্ব দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা রিফর্ম করা হবে, সংস্কার করা হবে। কিন্তু হলডন সাহেব ব্রিটিশ শিক্ষিত লোকটা, যাই উনি ভারতবর্ষে এই কালো চামড়ার দেশে আসতে রাজি হলেন না। তো হলডন সাহেব কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভারতে আসতেই রাজি হলেন না। এমতো অবস্থায় সেই সময়ের তোমার যে
ইংল্যান্ডের আরেকটি যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় সে সময় লিডস ইউনিভার্সিটি, সেই লিডস ইউনিভার্সিটি সেই সময় উপাচার্য ছিলেন। কি ইউনিভার্সিটি বললাম, এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, কোথা থেকে দেবে কেউ জানে। লিডস ইউনিভার্সিটি বা লিডস বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তোমার যে মাইকেল স্যাডলার, তৎকালীন উপাচার্য ছিলেন মাইকেল স্যাডলার। তার সভাপতিত্বে তোমার যে একটি কমিশন গঠন করে, সালটা 1917 সালে লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইকেল স্যাডলারের সভাপতিত্বে বা মাইকেল স্যাডলারের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। আমরা এর পরেও কমিশন কি, আমি যখন স্বাধীন ভারতের শিক্ষায় আসবো সেখানে কমিশন ডিটেলস বলবো, কমিশন কমিটির তফাৎ। শুধু এটুকু বলছি, এক বা একাধিক মানুষকে যখন একটি বিশেষ সমস্যা খুঁজে বের করা, তার পদ বাতলে দেওয়া এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য বিশেষ দায়িত্ব দেয়, তাকেই সাধারণত কমিশন বলা হয়। তো কমিশনের নাম হচ্ছে, এক হয় কোন উদ্দেশ্যে গঠন করা হয়েছে তার নামে একটি নাম হয়, আর দ্বিতীয়ত যেটা পরিচিত সেটা হচ্ছে কমিশনের যিনি সভাপতি হন তিনি তার নামেও কিন্তু তোমার যে কমিশনের নাম হয়। যেহেতু এই কমিশনের সভাপতিকে মাইকেল স্যাডলার, তাই এই কমিশনের নাম হলো স্যাডলার কমিশন। আর কমিশনটা গঠন করা হয়েছিল কোন উদ্দেশ্যে, কলকাতা বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে। সেই দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের এই কমিশনের অপর একটি নাম হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে 1917 প্রায় 17 মাস ধরে কমিশন বিভিন্ন, এখানে একটি কথা আগেও বললাম, অন্যান্য সদস্যের নাম আমি আসছি, যে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু তৈরি হলেও কিন্তু কমিশন শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ না থেকে ভারতবর্ষের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ তার সাথে যুক্ত, শিক্ষার সাথে যুক্ত বিভিন্ন মানুষের সাথে কথা বলে 17 মাস পরে 1919 সালে 13টি খণ্ডে তাদের রিপোর্ট বা প্রতিবেদন জমা করে। কত সালে জমা করে? 1919। এই জন্য এই স্যাডলার কমিশনকে বলা হয় 1917 থেকে 19 এইটা ব্র্যাকেটে দেওয়া থাকে, কারণ 17তে তৈরি আর 19-এ তার প্রতিবেদন জমা পড়ে। এবার স্যাডলার কমিশন ভারতীয় দুজন বিখ্যাত সদস্য ছিলেন, এক হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ আমরা শুনেছি, আর কি জিয়াউদ্দিন আহমেদ। আশুতোষ লিখলাম না, স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর জিয়াউদ্দিন আহমেদ, এই দুজন ভারতীয়। আর ব্রিটিশদের মধ্যে ছিলেন হার্টগের নাম আমরা শুনেছি, হার্টগ কমিটি। সেই হার্টগ ছিলেন, গ্রেগরি ছিলেন, ঠিক আছে, হার্টগ, গ্রেগরি, মুর, এই প্রমুখ তোমার যে রেমেন্স মুর প্রমুখ হচ্ছে সদস্য ছিলেন। একজন ভারতীয় আর একজন ব্রিটিশ, অবশ্যই মনে রাখবে নামগুলো, হার্টগ, গ্রেগরি, মুর, আর এদিকে বললাম স্যার আশুতোষ মুখোপাধ্যায় বললাম, আর জিয়াউদ্দিন আহমেদ বললাম। যে কোন একজন ভারতীয় সদস্যের নাম কি বা কোন সদস্য ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কে ছিলেন, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ছিল স্যাডলার কমিশনের গঠন। এবারে স্যাডলার কমিশনের বিচার্য বিষয় কি, স্যাডলার কমিশন কি নিয়ে কাজ করবে সেটা কিন্তু সরকার বেঁধে দিয়েছিলেন। সরকার বাহাদুর বলে দিলেন যে মেন 3টি বিষয় ফোকাস করবেন আপনারা। এই 3টি বিষয়, প্রথম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা খুঁজে বের করা। এক হচ্ছে, আমি কলকাতা কথাটা লিখলাম না, বিশ্ববিদ্যালয়ের সমস্যা খুঁজে বলা, অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এত কিছু করার পরেও নাকি উন্নতি হচ্ছে না, তার মূল প্রবলেমটা কি, এটা ডায়াগনাইজ করতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে সমস্যা খুঁজে বের করা, সেকেন্ড হচ্ছে সমাধান কি আছে, অর্থাৎ সমাধানের উপায় বলা। সমস্যা খুঁজে বের করে বলে দিলে হবে না এই প্রবলেম আছে, তার সমাধান সলভ কি আছে সেটাও বলতে হবে। আর কোন কোন দিক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতি করা যায় তার দিক নির্দেশ করা, কিভাবে কোথায় কোথায় উন্নতি করা যাবে তার দিক নির্দেশ করা। তাহলে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল 3টি হচ্ছে তোমার যে বিচার্য বিষয়। এক হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা খুঁজে বের করা, সেকেন্ড হচ্ছে সমাধান কি আছে তা বলে দেওয়া, আর উন্নতি কিভাবে করা যায়, কিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন কোন পথে উন্নতি করা যাবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত বলবার কথা কমিশনকে বলে দেওয়া হয়েছে। এবার যে জায়গাটা আসছে, কমিশন
এবার যে মূল সুপারিশ দুটো দিক থেকে করেছে, এক মাধ্যমিক শিক্ষার দিক থেকে করেছে, আর এক করেছে তোমার উচ্চ শিক্ষার দিক থেকে। এবার তোমাদের প্রথমেই এই প্রশ্নটা আসছে যে স্যার মাধ্যমিক শিক্ষা তৈরি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য, তাহলে মাধ্যমিক শিক্ষা বিষয়ে কমিশন কেন নাক গলাতে গেল? খুব স্বাভাবিক, প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, আমার মধ্যেও এসেছিল কলেজে যখন পড়েছি। কারণ হচ্ছে সে সময় দাঁড়িয়ে এই মাধ্যমিক শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত ছিল। বিশেষ করে তোমার যে মাধ্যমিক বিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করত বিশ্ববিদ্যালয়, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এখন আমরা যেটা বলছি একাদশ দ্বাদশের শিক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত, কলেজেই পড়ানো হতো। ক্লাস 10 পাস করার পরে কিন্তু কলেজে, এবং আমরা ছোটবেলায় দেখেছি, কিছুদিন আগেও এই কথাটা ছিল, আজ থেকে হয়তো 30 বছর আগেটাকে, যে অনেক কলেজেই 11-12 পড়ানো হতো, এটাই সিস্টেম ছিল। তো এই জন্য আমি বিশ্ববিদ্যালয়ের চর্চা করব মাধ্যমিক পাঠটাকে বাদ দিয়ে, গরুর রচনা লিখব কিন্তু গরুর লেজ আর পা বাদ দেব, এটা তো হতে পারে না, সব বিষয়টা আমাকে দেখতে হবে। ঠিক সেভাবে এই জন্য মাধ্যমিক শিক্ষার কথাটা এসছে। তাহলে কি তিনটে বিষয় বিচার্য আছে? প্রথম হচ্ছে ত্রুটি খুঁজে বের করা। মাধ্যমিক শিক্ষার কি কি ত্রুটি আছে কমিশন সেইগুলো কি কি উল্লেখ করছে সেটা আগে আমরা রিপোর্টটা দেব। বললো প্রথম হচ্ছে শিক্ষার মান। মান হচ্ছে বলছে মাধ্যমিক শিক্ষার মান সবচেয়ে নিম্নমুখী, এই প্রথম সমস্যা বললো যে মাধ্যমিক শিক্ষার যে মান, এই যে স্ট্যান্ডার্ড খুব লো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ডে চলছে, এ দিয়ে কোনোদিন শিক্ষার্থীদের বা সমাজের বা দেশের উন্নতি হতে পারে না। বিভিন্ন জায়গায় ঘুরে এটা দেখলো যে শিক্ষা দেওয়া হচ্ছে তার মান খুব খারাপ। আর কি, পরীক্ষার উপরে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ, সারা বছর কি পড়াবে না পড়ে সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় ভাবছে না, পরীক্ষার উপর কার নিয়ন্ত্রণ? বিশ্ববিদ্যালয়। আগেই বললাম যে স্কুলগুলো মাধ্যমিক বিদ্যালয়গুলো কি ছিল তোমার যে বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে নিয়ন্ত্রণ করতো, তারা পড়াচ্ছে না পড়াচ্ছে অন্যরা হয়তো প্রশ্ন করা, সমস্ত বিষয় কি হবে না হবে অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকার ফলে মূল বিষয়টাই মাধ্যমিক শিক্ষার তার যে একটা আলাদা সত্তা আছে, ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার তোমার যে সেকেন্ডারি লেভেলের শিক্ষা তো আলাদা টাইপ আছে, এই যে দুটো বিষয় সেটা তারা না বুঝে শুধুমাত্র নিয়ন্ত্রণ করতো, ছড়ি ঘোরাতো, যার ফলে শিক্ষার মূল বিষয়টাই ব্যাহত হয়েছে। নেক্সট হচ্ছে অর্থাভাব। এই ভিটামিন এম এর সমস্যা তো ভারতবর্ষে আজীবনই আছে। অর্থাভাব হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলো সম্প্রসারণ করা, স্কুলগুলো ঠিকঠাক পরিচালনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ নাই, ছিলই না স্কুলগুলো। তারা টিমিয়ে কোন রকম ওই জিরো বাল্বের মতন কোন রকম ভাবে চলছে। আর যেটা শিক্ষকদের অবস্থা ছিল আরো করুণ। শিক্ষকদের অবস্থা বলতে বেতন, সে সময় শিক্ষকদের বেতন এতটাই কম ছিল, সে সময়ের বা পুরোনো আমলের যদি আমরা সিনেমা টিনেমা দেখে দেবো, শিক্ষক মানে একটা ছেঁড়া ধুতি পরা, একটা জোড়াতালি দিয়ে পাঞ্জাবি পরা, সংসার চলছে না, মুদির দোকানে বাকি, তার ছেলের ওষুধ কেনার পয়সা, এটাই শিক্ষকদের চরিত্র, মানে সাধারণ অবস্থা ছিল। ভালো যারা ট্যালেন্টেড তারা আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, শিক্ষকতা করতে যেও না আর কোনোবার, এমন একটা বিষয় ছিল। তারা শিক্ষকতায় যারা আসতেন ভালোবেসে আসতেন, পড়ানোর তাগিদে আসতেন, ফলে এই শিক্ষকদের বেতন কাঠামো এতটাই খারাপ ছিল যে ভালো ছেলে মেয়েরা শিক্ষকতা করতে আসতো না। এবার ট্যালেন্টেড ছেলেরা মেয়েরা যদি শিক্ষকতায় না আসে, এই ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, সায়েন্টিস্ট বলো, তৈরি করবে কে? শিক্ষকরা তো তৈরি করবে। সমাজের একটা বিরাট অংশ মানুষকে এটা বোঝানো খুব দায় হয়ে দাঁড়িয়েছে, তার জন্য আমরাও দায়ী। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না, যে শিক্ষকদের বেতন বেশি, অ্যাকচুয়াল সমস্ত প্রফেশন কিন্তু তৈরি করছে শিক্ষকরা। এটাই হচ্ছে একটা বড় দেখা, যে শিক্ষকদের বেতন বা অন্য সুযোগ সুবিধা এত কম, সেটা খুব খারাপ অবস্থা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা। তারপর হচ্ছে পাঠ্যক্রম, বলছে পাঠ্যক্রম হবে মাল্টিপারপাস, বহুমুখী, তা কিন্তু নেই আমাদের দেশে। সে সময় মাধ্যমিক স্তরের যে পাঠ্যক্রম, সে পাঠ্যক্রম হচ্ছে অতিরিক্ত তাত্ত্বিক, তত্ত্বকেন্দ্রিক, তত্ত্বে ভরা, তা পড়ে ছেলেমেয়েরা জীবনে কিছু করতে পারছে না। সে জিনিস সেই ব্যাকরণ সাহিত্য ন্যায় কাব্য দর্শন যেন পড়ে যাচ্ছে, যার আলটিমেটলি সেই যুগে এসে, কারণ এখন তো আধুনিক যুগে চলে এসেছে, 1917-18 সালের কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে বাস্তবের সাথে মিল রেখে বিষয়গুলো পাঠ্যক্রমে রাখা হয়নি। ঠিক আছে,
আর কি বিশ্ববিদ্যালয় থাকায় বিষয়টা একটু বুঝিয়ে বলি, আমি পুরোটা লিখতে এতটা লেখা সম্ভব নয়। অবহেলিত মাধ্যমিক শিক্ষা ছিল অবহেলিত। কোন দিক থেকে? এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় বিশ্ববিদ্যালয়গুলো কি করছে, তারা উচ্চ শিক্ষা, এই একাডেমিক বিষয়, সার্টিফিকেট প্রদান এই নিয়ে ব্যস্ত থাকায় মাধ্যমিক শিক্ষার যে উন্নতি করা দরকার, আগে তো বলেছি শুধু পরীক্ষার উপর নিয়ন্ত্রণ, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, তার মান, তার পঠন পাঠন, এগুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই ছিল না ইউনিভার্সিটিগুলোর। ফলে এই শিক্ষাটা একেবারে ছাগলের তৃতীয় বাচ্চার মতন হয়ে গেছিল, যা খাবি যেভাবে পারবি বড় হবে। এই যে এই অবস্থাটা, মাধ্যমিক শিক্ষা ছিল সম্পূর্ণ অবহেলিত, যার ফলে মাধ্যমিক শিক্ষার নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তাহলে এবার কমিশনকে দ্বিতীয় বা তৃতীয় কি ছিল, সমাধানের পথ বা সুপারিশ। এবার কি কি সুপারিশ করলো কমিশন সেটা দেখব। মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে কমিশনের প্রথম সুপারিশ হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ মানে কি? এতক্ষণ কিন্তু তোমরা বুঝে গেছো সমস্যাটা, যে এই যে মাধ্যমিক স্তরে কলেজ ইউনিভার্সিটির আন্ডারে মাধ্যমিক রয়েছে, এটাকে কি করতে হবে, একদম কাট করে দিতে হবে, ইউনিভার্সিটির থেকে এটাকে আলাদা করতে হবে, না হলে কখনোই ইউনিভার্সিটির পক্ষে মাধ্যমিক শিক্ষাকে দেখা সম্ভব নয়। তারা কি বললো, যে মাধ্যমিক শিক্ষাটা যেটাকে সেটা স্কুলের সাথে যুক্ত করতে, পরে আসবো আরো ডিটেলসে বলবো, এখানেই বলবো যুক্ত করতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তর থেকে এটাকে আলাদা করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই দেখো আধুনিক শিক্ষার প্রথম সূচনা শুরু হচ্ছে 2 নম্বরে বলছে, কি বলছে 2 নম্বরে, +2 স্তর, 10+2 স্তর চালু। এই 10+2 যেটা এখন আমাদের শিক্ষার কাঠামো, কোটারিতে জাতীয় শিক্ষানীতি পড়াবো ডিটেলস, 10 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা, +2 স্তর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ছোট্ট বিষয় হলে +2 স্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরকে। যদি বলে +2 কোন শ্রেণী, তখন বলতে হবে একাদশ দ্বাদশ শ্রেণী, 11 12। আর স্তর বললে উচ্চ মাধ্যমিক স্তর। আমরা যে স্তরের শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং আমি আশা করছি প্রত্যেকেই সফল হবে তোমরা, তাহলে +2 স্তর হচ্ছে, বলছে এই কাঠামো ভারতবর্ষে এতদিন ছিল নাই। 10 বছর পাস করার পরেই ডাইরেক্ট কলেজে চলে যাওয়া হতো। বলছে এই +2 স্তর চালু করা, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক স্তরটাকে কলেজ থেকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে হবে, আলাদা ব্যবস্থা করতে হবে। +10+2 স্তর চালুর কথা কিন্তু এবারে বলা হলো, ঠিক আছে। এইবার আসছি, তারপরে বলছে তাহলে এটা চালু করে কি করা হবে, বলছে চালু করে ইন্টারমিডিয়েট কোর্স চালু করা। এই এতদিন পরে এইটার কথাই কিন্তু আসলো, ইন্টারমিডিয়েট। আইএ পরীক্ষা, আইএ পাস, বিএ পাস আগে শুনতাম না, ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েট চালু করা, তো এই যে +2 স্তরটা আমরা আলাদা করছি, এইটাকে তাহলে 11-12টা কোথায় দেওয়া হবে? এর জন্য একটা আলাদা কোর্স, আলাদা স্তর, সেই স্তরটার নাম হবে কি, ইন্টারমিডিয়েট স্তর। এটা মাধ্যমিকের পরে আর বিশ্ববিদ্যালয়ের আগে মাঝখানে একটা ব্রিজ হবে, যেমন এখন আছে ক্লাস 10 পাস করে আমি কলেজে ভর্তি হতে পারছি না, 2 বছরের উচ্চ মাধ্যমিক এখন যেটাকে বলছি, সেটাকেই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট। এই +2 স্তরে, অর্থাৎ ইন্টারমিডিয়েট কোর্স করার পরই শিক্ষার্থী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিভাবে সুযোগ পাবে, শিক্ষার অধিকার পাবে। ইন্টারমিডিয়েট কোর্স না করলে কিন্তু পাবে না। এবার তাহলে +2 ইন্টারমিডিয়েট কোর্সটা কোথায় করবে, সেই কথাও কমিশন বলেছে। বলছে ইন্টারমিডিয়েট কোর্সটা করার জন্য পৃথক বিদ্যালয় চালু করা যেতে পারে, অথবা এই যে স্কুলগুলোতে এতদিন 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত পড়ানো হচ্ছিল, সেখানে আরো 2 বছর যোগ করা যেতে পারে। আলটিমেটলি এই দুটোকে আলাদা করতে হবে। ওকে, এবার বলছে পরীক্ষা ব্যবস্থারও পরিবর্তনের কথা বলা হয়েছে। 4 নম্বরে পরীক্ষা, বলছে দুটো পৃথক পৃথক পরীক্ষা হবে। এতদিন একটাই হতো মাধ্যমিক, তারপর একদম বিশ্ববিদ্যালয়ে চলে যেত, যার ফলে তো যে মানে উচ্চ মাধ্যমিক বলে এখন যেটাকে বলছি ইন্টারমিডিয়েট, বা 11-12 ক্লাসটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা লেজে গোবরে কাণ্ড হয়ে গেছিল। বলছে দুটো পৃথক পৃথক পরীক্ষা হবে। মাধ্যমিক যেটা, সেটাকে বলা হবে ম্যাট্রিকুলেশন। একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন, যেটা আমরা শুনেছি ম্যাট্রিক পাস, সেই ম্যাট্রিকুলেশন একটা। আর একটা হচ্ছে 2 বছর আরো পড়ার পর যেটা হবে ইন্টারমিডিয়েট।
ইন্টারমিডিয়েট, এই দুটো তোমার পরীক্ষার ব্যবস্থা করার কিন্তু বলা হলো। তাহলে একটা কি, একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন আর একটা ইন্টারমিডিয়েট, অর্থাৎ দুটো পরীক্ষা। এতদিন মাধ্যমিক একটা পরীক্ষা ছিল, বলছে ইন্টারমিডিয়েট বোর্ডটাই আলাদা করে দিতে হবে। এখন যেটা আছে উচ্চ মাধ্যমিক, একটা আমরা কি দিই 10 পড়ার পরে মাধ্যমিক দিই, সেটাই ম্যাট্রিকুলেশন, আর 12 পড়ার পরে কি দিয়েছি আমরা উচ্চ মাধ্যমিক, সেটাই বলা হলো ইন্টারমিডিয়েট। এইভাবে মিলিয়ে রাখো, ভুলবে না। তাহলে এই দুটো পরীক্ষাকে পৃথক করার কথা কিন্তু বলা হয়। এবার এর জন্য দুটো পৃথক বোর্ড গঠনের কথা বলা হচ্ছে, যেটা পরিচালনার জন্য তাহলে তো বোর্ড লাগবে। 4টে বললাম, এবার 5 নম্বরে বলছে হ্যাঁ এই বোর্ড গঠনটারও প্রয়োজন আছে। বোর্ড গঠন, কি কি বোর্ড গঠন হবে বলছে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক একত্রে পরিচালনা করবার জন্য একটা নতুন বোর্ড গঠন, বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন, এই নামে একটি বোর্ড গঠন করার কথা বলা হয়। বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন, এই বোর্ডের কথা বলা হচ্ছে। কোথায় বলা হলো? এই স্যাডলার কমিশন, এই বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন বোর্ডের স্থাপন করার কথা স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বলছে। কেন? মাধ্যমিক শিক্ষা এবং ইন্টারমিডিয়েট শিক্ষা, প্রকান্তরে আমরা বলতে পারি শুধু মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য। অর্থাৎ এই যে 10 বছর পর্যন্ত মাধ্যমিক ছিল, তারপরে এতদিন কি ছিল কলেজ, সেটাকে 2 বছর ওখান থেকে কেটে উচ্চ মাধ্যমিকটাকে এখন যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। বলছে এই দুটো একটা আলাদা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের ছায়ার থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। এতদিন ইউনিভার্সিটি কিন্তু তোমার যে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করতো, বলছে সেটা চলবে না। তাহলে কি চলবে? যে নতুন একটা বোর্ড করতে হবে, বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন। বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন বলে একটি বোর্ড গঠন করবে। তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তারা নেবে, এই ইউনিভার্সিটির হাত থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে পাঠ্যক্রম বা পাঠ্যক্রম। মাধ্যমিকের পাঠ্যক্রম বা পাঠ্যক্রমে কোন বিষয়গুলি থাকবে সেইটারও কিন্তু একটি বিষয়। বলছে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় এতদিনের প্রচলিত বিষয় নয়। সবচেয়ে একটা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের কাছে গর্বের যে প্রথম স্যাডলার কমিশন, দেখো আজ থেকে প্রায় 10 বছর আগে বলেছে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বা শিক্ষাকে, এটাকে একটা পৃথক সাবজেক্ট হিসেবে চালু করা ইন্টারমিডিয়েট স্তর থেকে। ভাবতে পেরেছো? সে সময় কিন্তু সেটা হয়তো কার্যকর হয়নি, এই তো হালে এসছে। আমি যখন ভর্তি হয়েছি পশ্চিমবঙ্গের 2-4টে কলেজে বোধ এডুকেশন পড়ায়, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। যাই হোক, তাহলে এডুকেশন বা শিক্ষা বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে ইন্টারমিডিয়েট স্তর থেকে, এই জন্য এটাকে স্পেশালি আগে বললাম। এছাড়া শুধুমাত্র তাত্ত্বিক বা ওই তোমার যে জ্ঞানমূলক বিষয়ের বাইরে বেরিয়েও কি বলেছে, তার বাইরে বেরিয়ে কৃষি, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়কেও এই স্তরে, শুধু আর্টস আর সায়েন্স ছিল এতদিন, বলছে শুধু এই দুটো থাকলে হবে না, অন্যান্য বিষয়কেও গুরুত্ব, পাঠ্যক্রমের একটা রিফর্ম করার কিন্তু চেষ্টা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভাষা। 6 নম্বরে যেটা বলবো যে কোন ভাষায় অর্থাৎ শিক্ষাদানের মাধ্যম কি হবে। কমিশন ভাষার ব্যাপারেও কিন্তু একটা অন্যরকম কথা বলেছে যে মাতৃভাষায় পাঠদান হবে মাধ্যমিক স্তরে, কিন্তু দুটো বিষয়ের ক্ষেত্রে আলাদা। সেটা হচ্ছে ইংলিশ তো আর মাতৃভাষায় হয় না, আর হচ্ছে ম্যাথমেটিক্স। তখন গণিতটা মেনলি এই ইংরাজি ভিত্তিকই ছিল, আধুনিক গণিত। ফলে শিক্ষাদানের মাধ্যম মাতৃভাষা, এটা 7 হবে, এটা 6 না, যাই হোক, শিক্ষাদানের মাধ্যম হচ্ছে মাতৃভাষা, কিন্তু ইংরাজি এবং গণিতের ক্ষেত্রে কি হবে, ইংরাজি এবং গণিতের ক্ষেত্রে যে তোমার যে ইংলিশেই পাঠদান করার যে ব্যবস্থাটা সেটা কিন্তু করা হবে। ওকে, আর এরপরে যেটা আসছে শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ শিক্ষকদের ট্রেনিং এর ব্যাপারেও কিন্তু কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেইটা এবার আমরা দেখব 8 নম্বরে, শিক্ষক শিখন বা প্রশিক্ষণ বললেও হয়। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক শিক্ষণের বিষয়ে কমিশন বলছে প্রত্যেকটা টিচারকে, যারা শিক্ষক হবেন তাদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা, এবং তাদের জন্য ওই আবার এডুকেশন বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে।
এডুকেশন বিষয়টা পড়াটা বাধ্যতামূলক করার কথা বলেছে। কারণ এটা না জানলে, এখন আমরা তাই দেখছি, আমরা এডুকেশনের ছাত্রছাত্রী, এডুকেশন পরিবার আমরা জানি, প্লাস অন্য যে কোনো বিষয় শিক্ষকতা করতে আসলে এডুকেশন পড়া মাস্ট। বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এমএড, মাস্টার অফ এডুকেশন, যেখানেই যাও না কেন, শিক্ষকতা তুমি যদি করতে চাও, তুমি অনেক জ্ঞানী গুণী নিশ্চয়ই, সে নিয়ে কথা নেই, কিন্তু কিভাবে পড়াতে হয় সেটা জানতে গেলে তোমাকে এডুকেশনের কাছে আসতে হচ্ছে। অর্থাৎ সেটা কিন্তু স্যাডলার কমিশন বলেছে, এই এডুকেশন বিষয়টাকে সেক্ষেত্রে পড়ানোটা বাধ্যতামূলক হচ্ছে শিক্ষা জীবনে। লাস্ট আরেকটা পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে অর্থ সংস্থান। প্রথমে সমস্যার মধ্যে বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষার একটা অন্যতম সমস্যা কি বলেছিল কমিশন, যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তোমার যে ইসের খুব অভাব রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে। এই আর্থিক সমস্যা দূর করবার জন্য কমিশন প্রথমেই যেটা বলেছে যে এইখানে কি হবে, আর্থিক সংস্থান করতে হবে। মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য বার্ষিক 40 লক্ষ টাকা বরাদ্দ করার কথা সুপারিশ করা হয়। তা হয়তো পুরোটা মানা হয়নি। মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য 40 লক্ষ টাকা আর্থিক বরাদ্দের কথা কমিশন কিন্তু সুপারিশ করেছেন। এই হলো মাধ্যমিক শিক্ষার সমস্যা এবং মাধ্যমিক শিক্ষার সমস্যার সমাধান। এরপরেই যেটা আসছে, কমিশন বলেছেন উচ্চ শিক্ষা সংক্রান্ত বিস্তারিত সুপারিশ করেছেন। যে উচ্চ শিক্ষার, তাহলে উচ্চ শিক্ষার প্রথমে কি দেখব, সমস্যা দেখব, তারপরে আসবে উচ্চ শিক্ষার সমস্যার সমাধানের ব্যাপারে কমিশনের সুপারিশ কি ছিল। এখানে লিখলাম উচ্চ শিক্ষা। এবার এতক্ষণ আমরা মাধ্যমিক শিক্ষা নিয়ে কমিশনের সুপারিশগুলো দেখলাম। উচ্চ শিক্ষা বিষয়, উচ্চ শিক্ষার ত্রুটি কি করেছে, প্রথমে যে ত্রুটির কথা বলেছেন যে প্রশাসনিক চাপ, এই বিশ্ববিদ্যালয়গুলির উপরে অতিরিক্ত প্রশাসনিক চাপ। কারণ কি, এই সমস্ত কলেজগুলো, এই একটা দুটো ইউনিভার্সিটির আন্ডারে 5টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 185টা কলেজ, তার চেয়ে বড় কথা মাধ্যমিক শিক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ফলে এদের পরীক্ষা এই সেই এই করতে 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 যে শিক্ষার গুণগত মানের উপরে এরা কোনো গুরুত্বই দিতে পারছে না। ইউনিভার্সিটিতে শিক্ষার গুণগত মান, তার পর্যবেক্ষণ করা, তার অনুসন্ধান করা, রিফর্ম করা, তা করবে তারা, সে সময় নেই তাদের, এতটাই তাদের চাপ। এইটা একটা বড় সমস্যার কারণ বলেছে। আর কি বলেছে, বলেছে কলেজগুলোর শিক্ষার মান অত্যন্ত নিম্নমানের। শিক্ষার মান হচ্ছে অত্যন্ত নিম্নমানের, ফলে সেই কলেজ পাশ করে শিক্ষার্থীরা যা শিখছে তা দিয়ে কেরানি তৈরি ছাড়া আর কিছু হবে না। এদের মধ্যে গবেষণা টবেষণা এইসব ধারণা আসবেই না, কারণ শিক্ষার্থীর আগ্রহ তৈরির বিষয়গুলো এর মধ্যে নেই। তাই তারা বলেছে যে শিক্ষার মান খারাপ। আর পাঠ্যক্রমের সমালোচনা করা হয়েছে। কমিশন বললেন, স্যাডলার কমিশন ও কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যে পাঠ্যক্রম অতিরিক্ত তাত্ত্বিক, গতানুগতিক, তাতে যে ব্যবহারিক বৃত্তিমূলক আধুনিক বিষয় থাকতে হবে এই মডার্ন যুগে এসে, সেই ধারণা নেই। এইগুলো পড়ে কি হবে, অর্থাৎ পাঠ্যক্রমের ব্যাপারেও কিন্তু একটা সাহিত্য ধর্মিতার অভিযোগ রয়েছে। শুধুমাত্র সাহিত্য কেন্দ্রিক পাঠ্যক্রম, এর বাস্তব উপযোগিতা নেই বা খুব কম, সেটাও তোমার কিন্তু খুব বড় একটা সমস্যা। নেক্সট হচ্ছে, বলছে যে ছাত্র কল্যাণ বা ছাত্র মঙ্গল, এইটা প্রথম কমিশন কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ছাত্রদের কি করে উন্নতি করা যায়, তাদের ভালো মন্দ, বৃত্তি প্রদান থেকে শুরু করে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার প্রধান উদ্দেশ্য তো শিক্ষার্থীর সার্বিক বিকাশ করা, তাদের উন্নতি করা, বলছে সেই জিনিসটাই অবহেলিত। মানে তাদের উপর চাপিয়ে দেওয়াটাই যেন চলছে। কি করে একটা শিক্ষার্থীকে আদর্শ মানুষ করে তোলা যাবে, তার কি করে উন্নতি হবে, তার তোমার যে ভালো করা যাবে, সেটা যেন অবহেলিত থাকে। আচ্ছা, পদ্ধতি, পাঠ পদ্ধতি বলতে এখানে শিক্ষণ পদ্ধতি বা পাঠদানের পদ্ধতির কথাই বলা হয়েছে। বলছে যে পদ্ধতিতে শিক্ষা চলছে, অর্থাৎ সে সময় শুধুমাত্র লেকচার মেথড, বক্তৃতা পদ্ধতিতেই পাঠদান চলতো। এই বক্তৃতা পদ্ধতি কখনোই সর্বা হতে পারে না। শ্রেণীকক্ষ, ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে, কিন্তু এই পদ্ধতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের চাহিদা পূরণে, তার মধ্যে নতুন কিছু তৈরির কিউরিসিটিস তৈরি করতে বক্তৃতা পদ্ধতি কখনোই মানে একমাত্র উপায় হতে পারে না। এটা আর হচ্ছে অধ্যাপক বা শিক্ষকদের অবস্থার কথা বলেছে। বলছে শিক্ষকদের তো চাকরির কোনো নিরাপত্তাই নেই, এই কলেজে আজ আছে তো কাল নেই, আর যা বেতন দেওয়া হয় তা দিয়ে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের জীবন চলতে পারে না। এইটাই বলছে যে শিক্ষকদের বেতন এবং চাকরির নিরাপত্তা, এই দুটো এতটাই খারাপ, যার ফলে উচ্চশিক্ষায় ভালো মানের শিক্ষার্থীরা যারা নিজের ছাত্র জীবনে উন্নত ভালো মানের শিক্ষার্থী,
তারা অন্য যে কোনো কাজকে পছন্দ করছে, কিন্তু অধ্যাপনা বা শিক্ষকতাকে বেছে নিচ্ছে না, কারণ তাদের চাকরির নিরাপত্তা এবং বেতন অত্যাধিক কম। এই কারণেও এই শিক্ষা অবহেলিত থেকে যাচ্ছে। এইগুলো হলো সমস্যা। এইবার উচ্চশিক্ষার জন্য কি কি সুপারিশ করলো কমিশন সেটা দেখবো, যে উচ্চশিক্ষার উন্নতির জন্য এবার কমিশনের মেন সুপারিশগুলো। ঠিক আছে, প্রথম যেটা 1 নম্বর, মাধ্যমিক শিক্ষাকে পৃথকীকরণ, যেটা আগেই মাধ্যমিকের বেলায় কমিশন বলেছে। প্রথমে বলেছি যে মাধ্যমিক শিক্ষাকে এর কাছ থেকে হটাও, মানে বডির থেকে নখ বড় হয়ে গেলে খুব বিপদ। 185টা কলেজ, 5টা ইউনিভার্সিটি আনতে ঠিক আছে, কিন্তু স্কুল তো অনেক। মাধ্যমিক শিক্ষার পরীক্ষা নাও রে, এ করো রে, সে করো রে, এই হ্যান ত্যান করতে যে এই কলেজগুলো হয়ে গেছে একটা কেরানির অফিস, ইউনিভার্সিটিটা হয়ে গেছে কেরানির অফিস। এরা শিক্ষার উন্নতি নিয়ে এদের কোনো মানে সময় মাথা গলানোর টাইমই নেই। ফলে মাধ্যমিক স্কুলগুলোকে এখান থেকে পৃথক করার কথা কিন্তু আবার বলছেন। এবং তারপরে যেটা বলছে, কলেজ স্তরে পাস ও অনার্স কোর্স চালু করার কথা। এতদিন আমাদের দেশে অনার্স কোর্সটা কিন্তু ছিল না। কমিশন এবার যেটা বললো যে পাশের সাথে সাথে অনার্স চালু করতে হবে, এবং অনার্সটা হবে 3 বছরের অনার্স কোর্স চালু করার কারণ তাতে শিক্ষার্থীদের চাহিদা অনেকটা তোমার যে পূরণ হবে, এই জন্য বলা হচ্ছে যে একটা অনার্স কোর্স চালু করার ব্যবস্থা করা যায়। আর কি বললো যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা শিক্ষণধর্মী ইউনিভার্সিটিতে পরিণত করতে হবে। শিক্ষণধর্মী আমি আগেই বলেছিলাম, শিক্ষণধর্মী বিশ্ববিদ্যালয় মানে কি, যেখানে পাঠদান গবেষণার সুযোগ থাকবে। এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে। রিফর্ম হওয়ার আগে লন্ডন বিশ্ববিদ্যালয় ছিল শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা, তার কাজ ছিল। অনুমোদন দিত, পরীক্ষা নিত, সার্টিফিকেট দিত। এখানে কোনো পঠন পাঠনের বা গবেষণার সুযোগ ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় এভাবেই পরিচালিত হচ্ছিল। তাই কমিশন সুপারিশ করলো যে এবার দেশে সময় এসেছে গবেষণা বা উন্নত শিক্ষা, শুধু কলেজ স্তরেই তার মানে শিক্ষা শেষ হয়ে যাচ্ছিল, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে শিক্ষণ দেবে, টিচিং তোমার যে ইউনিভার্সিটি যেটাকে বলছে টিচিং ইউনিভার্সিটি, যেখানে পাঠদানের ব্যবস্থা থাকবে, তার শুরু করার কথা বলা হতো। এটা কিন্তু একটা মাইলস্টোন আমাদের শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশনের এই সুপারিশটা। এটা কিন্তু একটা বিরাট বিরাট বড় মাইলস্টোন। তারপরে কি বলো, বাংলায় আরো একটি ইউনিভার্সিটি গঠন বা বিশ্ববিদ্যালয় স্থাপন বাংলায়, এবং সেটা অবশ্যই বলা হলো ঢাকায়। কলকাতায় তো ছিলই, তখন দ্বিতীয় বৃহত্তম শহর এখন যেটা ওই আমাদের পাশে কামরুস্থান আছে বাংলাদেশের, সেটা হচ্ছে ঢাকা, তাদের রাজধানী নাকি, যাই হোক। সেই বলতে পারো স্যার এমন ভাবে বলছেন কেন, কারণ এই দেশটির অ্যাক্টিভিটিস আমার পূর্বপুরুষ ওই দেশ থেকে এসছে, ফলে স্বাভাবিক খুব সমর্থনযোগ্য নয় ভারতের প্রতি এদের ব্যবহার। বাংলায় অর্থাৎ সম্ভব হলে ঢাকায় একটি ইউনিভার্সিটি স্থাপনের কথা কিন্তু সুপারিশ করা হয়। নেক্সট সুপারিশ যেটা বলা হচ্ছে 5 নম্বরে, সেটা হচ্ছে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন। নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হবে, আমি ডিটেইলসটা লিখতে গেলে প্রচুর জায়গা লেগে যাবে, অনেক সুপারিশ, যে আবাসিক কিছু বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে, যাতে সেখানে ছাত্রদের থাকার হোস্টেলের ব্যবস্থা থাকবে। এখন যেটা কিন্তু অনেক জায়গায় হয়েছে, সেটা চালু করার কথা বলা হয়েছে, তার আগে কিন্তু এটা ছিল না। তারপরে কি বলছে, দেশীয় ভাষা সংক্রান্ত একটি ভালো সুপারিশ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুপারিশ কমিশন করেছে। বলছে দেশীয় ভাষার চর্চা বাড়াতে হবে ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে। তখন ছিল না, ভাষা শিক্ষার কোনো আলাদা জায়গায় ছিল না। বললো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ভাষার জন্য অধ্যাপক নিয়োগ করতে হবে, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ভাষার অধ্যাপক নিয়োগ করতে হবে। অর্থাৎ না হলে আমরা শুধুমাত্র ইংরাজি কেন্দ্রিক হয়ে পড়লে তো হবে না। আমাদের দেশের যে ভাষা আছে, শুধু বাংলা নয় কিন্তু, হিন্দি, উর্দু, সব সমস্ত ভাষা, এই ভাষাগুলো লালন পালন উন্নতি করতে হবে। তার জন্য প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটিতে দেশীয় ভাষার অধ্যাপকের চেয়ার তৈরি করতে, অর্থাৎ পদ তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে। আর কি, শিক্ষক প্রশিক্ষণ, এখানেও কিন্তু শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের খুব গর্বিত হওয়ার জায়গা। শিক্ষক প্রশিক্ষণের বিষয়ে কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ কি বলে, যে প্রতিটা ইউনিভার্সিটিতে মানে তোমার যে এডুকেশন ডিপার্টমেন্ট চালু করতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্ট চালু করতে হবে।
এই এডুকেশন ডিপার্টমেন্ট গুলো কি করবে, এই এডুকেশন ডিপার্টমেন্ট গুলো শিক্ষকদের প্রশিক্ষণ দেবে, এর আন্ডারে প্রশিক্ষণ গুলো চলবে। এবং এডুকেশন বলে যে সাবজেক্টটা সেটাকে কলেজ স্তরে, যেটা ইন্টারমিডিয়েটে ছিল সেটা কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা বিষয়টাকে একটি পৃথক স্বতন্ত্র বিষয় হিসেবে পাঠদান করানোর ব্যবস্থা করার কথা বলা হয়। তাহলে প্রত্যেকটা এখন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টটা আলাদা। সাধারণ ডিপার্টমেন্ট এক, এডুকেশন ডিপার্টমেন্টটা সাধারণ, কারণ তারা এডুকেশন সাবজেক্টটাকে চালায়, প্লাস বিএড এমএড সেকশনটা তাদের আন্ডারে থাকে। পরে তো এখন এই তোমার যে একটা আলাদা সেই ইউনিভার্সিটি নিয়ে এসছে, যাই হোক। তাহলে শিক্ষক প্রশিক্ষণের জন্য এডুকেশন ডিপার্টমেন্ট চালুর কথা বলা হয়েছে। এবার নেক্সট যেটা আসছে পরিচালন, খুব ইম্পর্টেন্ট। এই তোমার যে মাধ্যমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিচালন ব্যবস্থা একটা খুব গুরুত্বপূর্ণ রোল রাখে, আমরা জানি। সেই পরিচালন ব্যবস্থার রিফর্ম বা সংস্কার করার কথা কিন্তু কমিশন বলেছেন। বলছে শুধুমাত্র চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর নয়, তার বাইরে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য প্রথমত যে সমস্ত বিষয়গুলো লন্ডন বিশ্ববিদ্যালয়ে ছিল তাকে অনুকরণ কথা বলা হয়। কোর্ট, ফ্যাকাল্টি, ঠিক আছে, এক্সিকিউটিভ বডি বা কার্যকারী সমিতি, এক্সিকিউটিভ বডি বা কার্যকরী সমিতি, এই সমস্ত কমিটি বা উপ কমিটিগুলো, ঠিক আছে। এছাড়া একাডেমিক কাউন্সিল থেকে শুরু করে বোর্ড অফ স্টাডিজ, এই আমি লিখলাম না, এই সমস্ত সাব কমিটি থাকবে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে। তারাই বিভিন্ন একাডেমিক কাউন্সিল পরীক্ষা সংক্রান্ত দিকগুলো দেখবে, এক একটা কমিটি এক একটা দিক দেখবে। তাহলে কি হবে, পরিচালনার একটা জায়গার উপরে চাপ কমবে, সুস্থভাবে পরিচালিত হবে। এইটার হচ্ছে একটা বড় ব্যাপার। এইবার যেটা আসবো খুব 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 ইম্পর্টেন্ট, এখান থেকে একটা শর্ট দেওয়ার খুব চান্স থাকে তো ঘুরিয়ে, নারী শিক্ষা। কমিশন নারী শিক্ষা বিষয়ে কিন্তু বলেছে যে নারীদের জন্য পৃথক বোর্ড গঠন করার কথা। নারী শিক্ষার জন্য কি হবে, পৃথক বোর্ড হবে, আলাদা বোর্ড। আর মোটামুটি 15-16 বছর বা তার বেশি বয়সী যে সমস্ত শিক্ষার্থীরা শিখবে, মহিলারা, তাদের জন্য পর্দা স্কুল চালু করার কথা বলা হয়েছে। পর্দা স্কুল, অর্থাৎ যেখানে ছেলেরা থাকবে না, আড়ালে পড়াশোনা হবে, সেটা কি বলা হচ্ছে, পর্দা স্কুল। পর্দা স্কুল কাদের জন্য, মহিলাদের জন্য। পর্দা স্কুলের সুপারিশ কোন কমিশন করেছে, স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কিন্তু সেই তোমার যে ইসলামিক শিক্ষা আমরা যেটা দেখেছিলাম, কিন্তু তার কিন্তু এটা খুব উন্নত সংস্করণ, যেখানে একটু পৃথক ভাবে পাঠদান করার ব্যবস্থা থাকবে। কারণ অনেক অভিজাত, সম্ভ্রান্ত বা সাধারণ একটু রক্ষণশীল পরিবারের মেয়েরা, হিন্দু মুসলিম উভয়ই সেটা, তারা কিন্তু প্রকাশ্যে যেভাবে ছেলেদের সাথে বা পড়ানোটা অনেক ক্ষেত্রে পছন্দ করতেন না, তাদের জন্য এই পর্দা স্কুল প্রথা চালু করার কথা বলা হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর সুপারিশ, যেটা বলবো শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশনটা প্রথম এত গুরুত্ব পেল আমাদের এই স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়। ফিজিক্যাল এডুকেশন, দৈহিক বিকাশ ঘটানোর জন্য ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে পৃথকভাবে পাঠদান করার কথা বলা হয়েছে, যাতে তারা সেখানে তোমার যে আলাদাভাবে এই সাবজেক্টটা পড়ে তাদের দৈহিক বৃদ্ধি ঠিক মতন হতে পারে, এই আলাদা সাবজেক্ট পড়ার কথা কিন্তু বলা হয়েছে। আর নেক্সট হচ্ছে তোমার যে বোর্ড গঠন, ঠিক আছে, 11, তাই তো, বোর্ড। এই বোর্ড গঠন মানে কি, বলছে যেমন সেকেন্ডারি এন্ড ইন্টারমিডিয়েট একটা বোর্ড গঠন কথা মাধ্যমিক স্তরে বলা হয়েছে, ঠিক বলছে ইন্টার ইউনিভার্সিটি, এই যে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, আরো ইউনিভার্সিটি তৈরি হবে, এই ইউনিভার্সিটি গুলোকে একটা বোর্ডের আওতায় আনতে হবে। এর জন্য ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠনের সুপারিশ করা হয়। ইন্টার ইউনিভার্সিটি বোর্ড, একটা নতুন বোর্ড হবে, এই বোর্ডের আন্ডারে ইউনিভার্সিটি গুলো, এটা কিন্তু ভালো প্রস্তাব। এখন যদিও ইউনিভার্সিটি গুলো স্বতন্ত্র, কিন্তু তাদের যদি একটা বোর্ডের আন্ডারে আনতে, কেন বলেছিল যে এক একটা ইউনিভার্সিটি পাঠদান একরকম হচ্ছে, এক একটা কৌশল একরকম হচ্ছে, সেইটা দূর করতে হবে, ঠিক আছে। সেইটা দূর করে সবার মধ্যে একটা সমতা থাকলে ভালো হবে। এটা কিন্তু একটা ভালো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কি পড়াচ্ছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি জানে না, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কি পড়াচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি জানে না, কল্যাণ ইউনিভার্সিটি যা পড়াচ্ছে বারাসাতের সাথে মিলছে না, ফলে একটা লেজে গোবরে কাণ্ড। আমি মনে করি এটা একটা সঠিক সিস্টেম, সব ইউনিভার্সিটির মধ্যে কমন বিষয় থাকলে সেটা অনেক বেশি ভালো হতো। যাই হোক, আমার সাথে অনেকে একমত নাই হতে পারেন, সেটা আলাদা। এবার আর একটা দুটো সুপারিশ বলবো, আচার্য বা উপাচার্য নিয়োগ।
বলছো সঠিক যোগ্য ব্যক্তিকে আচার্য পদে নিয়োগ করতে হবে, সেটা তো ঠিকই, এটা অলংকৃত পদ। আর উপাচার্য, স্থায়ী উপাচার্য দরকার কলেজ ইউনিভার্সিটি গুলোকে, ঠিক আছে, স্থায়ী উপাচার্য আনতে হবে। আর তাদের নির্দিষ্ট বেতন কাঠামো দিতে হবে, না হলে ভালো মানুষ, গুণী মানুষ কেন উপাচার্য হয়ে থাকবে, তারা তো তোমার যে এমনিতেই পালাবে। তাই বলা হচ্ছে যে স্থায়ী উপাচার্য যেমন নিয়োগ করতে হবে, তার সঠিকভাবে বেতন দিতে হবে। লাস্ট 1 ডজন সুপারিশ বললাম, পরীক্ষা ব্যবস্থা সংস্কার। কমিশন যেটা বললেন, এই গতানুগতিক শুধু ঢেলে পরীক্ষা দেওয়া, পরীক্ষার সংস্কার করতে হবে, আধুনিক ধারাবাহিক মূল্যায়নের চিন্তা ভাবনা করতে হবে, অবজেক্টিভ প্রশ্নের ব্যবস্থা করতে হবে, তার সাথে শিক্ষার্থীদের আরো বেশি গবেষণার সুযোগ দিতে হবে। এই হলো মোটামুটি সুপারিশ। এবারে ভালো দিক খারাপ দিক কিছু একটু সংক্ষেপে আলোচনা করব। স্যাডলার কমিশনের কোন দিকটার মানে সমর্থনযোগ্য এবং কোন দিকগুলো ত্রুটিপূর্ণ বা সমালোচনার জায়গা। আগে প্রথমে দেব সমর্থনের জায়গা। প্রথমত হচ্ছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমার যে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, এর গুরুত্ব যেটা। স্যাডলার কমিশনের পরেই দেশে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি, যেমন অন্ধ্র বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্থাপন হয়। এরপরে আরেকটা সমর্থন জায়গায় যে শিক্ষা বোর্ডের কথা বলা হয়েছে, এটা খুব সমর্থনযোগ্য এবং সেই অনুযায়ী পরবর্তীকালে প্রদেশগুলোতে কি হয়, বিভিন্ন প্রদেশে পৃথক শিক্ষা বোর্ড গঠন করা হয়। এটা তো খুব সমর্থনযোগ্য যে ওই ইউনিভার্সিটির মধ্যে না থেকে মাধ্যমিক স্তরের জন্য যেটা পৃথক বোর্ড গঠন করা হয়, সেটা খুবই সমর্থনযোগ্য এবং সেটা কিন্তু ভালো। এবং সবচেয়ে বড় হচ্ছে +2 স্তরের জন্য পৃথক কোর্স, এতদিন এটা খুব অবহেলিত ছিল, তাই এটাকে পৃথক করার এটাও খুব সমর্থনযোগ্য। আর যেটা কি ডিগ্রি কোর্স ক বছরের বলা হলো, এতদিন ছিল 2 বছরের, সেটাকে 3 বছরের, এবং বিশেষ করে অনার্স কোর্সের যে সুপারিশ করেছে ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কমিশনের এই মানে সুপারিশকে শুধু সমর্থন নয়, কুর্নিশ জানানোর মতন মানে একটা সিদ্ধান্ত বলে আমার অন্তত মনে হয়। আর কি হলো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরে কি হলো, গবেষণার সুযোগ বৃদ্ধি হলো, আগে যেটা ছিল না। গবেষণা শিক্ষার যে সুপারিশ করেছে সেটাও খুব সমর্থনযোগ্য, তাই তো। আর এতদিন পর প্রথম যেটা দেখলাম, ছাত্র কল্যাণ। এতদিন কি ছাত্র কল্যাণের কথা কেউ বলেছে? বলেনি। এই প্রথম কোন কমিশন ছাত্রদের, স্টুডেন্ট ওয়েলফেয়ার, তাদের মঙ্গল, তাদের কল্যাণের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর প্রশাসনিক সংস্কার, সেই একই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর এতদিন চলছিল, সেটাকে বাদ রেখে একটা প্রশাসনিক স্তরে একটা পরিবর্তন আনা। ওই যে ফ্যাকাল্টি, বোর্ড অফ স্টাডিজ, সিন্ডিকেট, কোর্ট, এই যে একাডেমিক কাউন্সিল, বিভিন্ন কমিশন, মানে ইউনিভার্সিটি স্তরে নানা কমিটি, সাব কমিটি গড়ে দিয়ে দায়িত্ব বন্টন করা, ফলে একজনাকে সব দায়িত্ব পালন করতে, যে তার উপরে যে লেজে গোবরে কাণ্ড সেটা যাতে না হয়, এটাও তো সমর্থনযোগ্য। এবার কিছু সমালোচনা ত্রুটি 2-1টা আছে, আমরা সেটা একটু দেখে ক্লাসটা শেষ করব। কিছু ত্রুটি, প্রথম হচ্ছে কি, এই যে কাঠামোটা হঠাৎ করে পরিবর্তনের কথা বলা হলো, তার পরিকাঠামো কি সে সময় ভারতবর্ষে ছিল না, এটা নিয়ে কিন্তু সমালোচনায় ঝড় ওঠে পরবর্তীকালে, হয় অনেক পরে। সেই কারণ একটা সুপারিশ আমিও জানি এই করলে ভালো, কিন্তু আমার সাধ্য, ওজন বুঝে তো ভোজন দেখতে হবে, তাই নয় কি? এই সাধ্য বলতে বলতে আসলে অর্থ বলেছিল কি কমিশন, 40 লক্ষ টাকা বাৎসরিক দিতে হবে। সে সময় ব্রিটিশ সরকার দেয় এত টাকা? বা এই যে মাধ্যমিক শিক্ষাকে আরো বেশি অনুদান দেওয়া, এতগুলো কলেজ ইউনিভার্সিটিকে আলাদা করা, বোর্ড গঠন করা, সমস্ত কিছু করতে গেলে বহু অর্থের ব্যাপার। সে অর্থ সংস্থানের পথ কিন্তু কমিশন বলেনি যে এইখানে কর চাপাও, এই করে নাও, সেটার কিন্তু সঠিক পথ বলেনি। ফলে এটাও একটা তোমার যে সমস্যা। আর যেটা ইন্টারমিডিয়েট, এই যে ইন্টারমিডিয়েটটাকে আলাদা বোর্ড করা হবে, এটা নিয়ে এই বিষয়ে তো আমাদের দেশে ধারণা ছিল না। এটাও কিন্তু খুব সন্দেহ তৈরি করে জনমানুষে, এবং এটা খুব মানে একটা কি হতে পারে যে হঠাৎ সেমিস্টার চালু হলে কি হবে না হবে, একটা প্রশ্ন তৈরি হয় সমাজে, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো, কমিশনের আরেকটা সুপারিশ ছিল আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন, তাই তো। এই আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা মানে তার যে অর্থ সংস্থা, তার যে পরিকাঠামো, হোস্টেল তৈরি করা, এই করা, বহু অর্থের ব্যাপারে। ভিটামিন এম এর সমস্যা হয়েছে, এম ফর মানি, এম এর সমস্যা আবারও হচ্ছে, এটাও একটা সমালোচনার জায়গা। হাজার সমালোচনা হলো, স্যাডলার
কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু ভারতের শিক্ষার একটা নতুন দ্বার উন্মোচন করে দিয়েছিল। এর বহু সুপারিশ যা ভবিষ্যতে আমাদের শিক্ষাকে আধুনিকীকরণের পথে নিয়ে যেতে সাহায্য করেছে। এই হলো স্যাডলার কমিশন। নেক্সট আমাদের যেটা আছে ওয়ার্ধা পরিকল্পনা, সার্জেন্ট রিপোর্ট সব আমরা পড়িয়ে তারপরে অন্যান্য বিষয় সিলেবাসটা জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে, তোমাদের মতামত জানাবে।